আচ্ছা, চলো তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কি, যে লিকুইডের ফ্লো যেটা বা ফ্লুইড ফ্লো, সেটাকে যদি আমরা ক্যাটেগরাইজ করি তাহলে মেন দুটো টাইপ পাই। একটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো ছিল স্ট্রিমলাইন ফ্লোর একটা স্পেশাল টাইপ। এবার এই স্ট্রিমলাইন থেকে টার্বুলেন্ট ফ্লো বা টার্বুলেন্ট ফ্লো থেকে স্ট্রিমলাইন ফ্লো, এই চেঞ্জটা হয় কিছু পার্টিকুলার প্যারামিটারের উপর বেস করে। কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো স্যাটিসফাইড হলে বা যে প্যারামিটার অবধি একটা কোনো কিছু মেনটেন্ড হলে আমরা স্ট্রিমলাইন বলবো, সেটাকে ক্রস করে গেলে আমরা টার্বুলেন্ট ফ্লো বলবো। এই রকম দুটো প্যারামিটারকে আজকে আমরা ডিসকাস করব। আমাদের যেটা আজকের প্রথম যে টপিকটা আমরা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে সরি ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যান্ড রেনল্ডস নাম্বার। ব্যাপারটা কীরকম? ধরো একটা টিউব রয়েছে, তার মধ্যে দিয়ে একটা লিকুইড ফ্লো করে যাচ্ছে। যখন ওই টিউবের মধ্যে দিয়ে লিকুইডের ফ্লোয়ের ভেলোসিটিটা স্মল, তখন দেখবে ফ্লোটা স্টেডি থাকে। কিন্তু যখন লিকুইড খুব র্যাপিডলি মুভ করতে থাকে থ্রু দ্য টিউব, তখন আমরা ফ্লোটাকে বলি টার্বুলেন্ট। এবার টার্বুলেন্ট ফ্লোতে আমরা আগের দিন কি বলেছি, লিকুইড পার্টিকেলসগুলো মিক্সড হয়। তার মানে টার্বুলেন্ট ফ্লোতে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যখন ডিফারেন্ট লিকুইড পার্টিকেলস অ্যারাইভ করে, তখন এরা বিভিন্ন পার্টিকেল বিভিন্ন ডাইরেকশানে ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করে। এইবার এই যে ভেলোসিটি একটা ফ্যাক্টর, এর উপরে আমরা বলতে পারবো কতটুকু অবধি থাকলে পরে আমরা স্ট্রিমলাইন বলবো, কোন ভ্যালু হয়ে গেলে পরে সেটাকে টার্বুলেন্ট ফ্লো বলবো। তার মানে এই ভেলোসিটি অফ লিকুইডের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যার জন্য ফ্লোটা থাকবে স্টেডি। সেই ভ্যালুটা ক্রস করে গেলে ভেলোসিটি, তখন আর স্টেডি থাকবে না, তখন হয়ে যাবে টার্বুলেন্ট। তাহলে এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য লিকুইড ফর হুইচ দ্য ফ্লো রিমেন স্টেডি, এরই নাম হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে সিম্পল হইতে যদি আমাকে বলে যে ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে, তাহলে আমি বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে একটা লিকুইড ফ্লোর সেই ভেলোসিটি যে ভেলোসিটি অবধি ফ্লোটা থাকে স্টেডি বা স্ট্রিমলাইন, এবং যে ভেলোসিটিটা ক্রস করে গেলে ফ্লোটা হয়ে যায় টার্বুলেন্ট। তাহলে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটির ডেফিনেশনটা কি দাঁড়ালো, যেটা তোমাদের আমি বললাম, দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্যাট ভেলোসিটি অফ লিকুইড ফ্লো আপ টু হুইচ দ্য ফ্লো ইজ স্টেডি অর স্ট্রিমলাইন, যতটা অবধি ফ্লোটা স্টেডি বা স্ট্রিমলাইন থাকবে, অ্যান্ড অ্যাবাভ হুইচ, যে ভেলোসিটিটা ক্রস করে গেলে ফ্লোটা হয়ে যাবে টার্বুলেন্ট। এইবার এই ক্রিটিক্যাল ভেলোসিটির সাথে রেনল্ডস নাম্বার রিলেটেড। রেনল্ডস নাম্বার হচ্ছে একটা পিওর নাম্বার, যার কোনো ইউনিট নেই, যার কোনো ডাইমেনশনাল ফর্মুলা নেই, সিম্পল একটা নাম্বার, যেটা ক্যারেক্টারাইজ করে একটা টিউবের মধ্যে দিয়ে লিকুইডের ফ্লোটা স্ট্রিমলাইন হবে না টার্বুলেন্ট হবে। তাহলে রেনল্ডস নাম্বারকে যদি আমাকে ডিফাইন করতে বলে, তাহলে আমি কি বলবো, রেনল্ডস নাম্বার ইজ এ পিওর নাম্বার which characterizes the flow of a liquid through a tube as either steady or turbulent. তাহলে রেনল্ডস নাম্বার ডিটারমিন করবে নেচার অফ দ্য ফ্লো অফ দ্য লিকুইড থ্রু এ পাইপ অর টিউব। এই রেনল্ডস নাম্বারের সঙ্গে ক্রিটিক্যাল ভেলোসিটির একটা রিলেশান আছে। এবারে আমরা মনে রাখব, এই রেনল্ডস নাম্বারকে আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে পরে আমাদের ইকুয়েশানটা কীরকম দাঁড়াবে দেখো। আমি তোমাদের প্রথমে ইকুয়েশানটাকে নিয়ে আসি, এডিটারটা। হ্যাঁ,
আমরা যদি রেনল্ডস নাম্বারকে ডিফাইন করতে চাই ম্যাথামেটিক্যালি, তাহলে এই রেনল্ডস নাম্বারের এক্সপ্রেশনটা হচ্ছে এই রকম একটা এক্সপ্রেশন। আর সাফিক্স ই, এটা হচ্ছে রেনল্ডস নাম্বার, সেটা রিলেটেড হচ্ছে এই এতগুলো প্যারামিটারের সঙ্গে। প্রথম প্যারামিটারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রো। রো কি রিপ্রেজেন্ট করে? রো রিপ্রেজেন্ট করে ডেনসিটি। তাহলে রো হবে ডেনসিটি অফ দ্য লিকুইড, যে লিকুইডটা নিয়ে তুমি কাজ করছো তার ডেনসিটি। আমরা আগের দিনকে ইটা ডিফাইন করেছিলাম, সরি আগের দিন না, তার আগের দিন ফার্স্ট ক্লাসে ইটাকে আমরা কি বলেছিলাম? কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড, যে লিকুইডটা নিয়ে কাজ করছি তার কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ভি। ভি মানে আমরা জানি এটা হচ্ছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি অফ ফ্লো। আর লাস্ট দেখো একটা টার্ম পড়ে থাকছে ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ অর টিউব, যার মধ্যে দিয়ে লিকুইডটা ফ্লো করবে তার পাইপ অর ডায়ামিটার। এবার তুমি যদি আমাকে বলো তাহলে পরে কি স্যার একটা ক্লিয়ার কাট কোনো বাউন্ডারি আছে বিটুইন স্ট্রিমলাইন অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো? এরকম একটা কোনো বাউন্ডারি, যে বাউন্ডারিটা একদিকে থাকবে স্ট্রিমলাইন অন্যদিকে থাকবে টার্বুলেন্ট? মনে রাখবে এরকম কোনো ক্লিয়ার শার্প বাউন্ডারি নেই ইন বিটুইন টার্বুলেন্ট অ্যান্ড স্ট্রিমলাইন ফ্লো। রেনল্ডস নাম্বার তাহলে কি কাজ করে? রেনল্ডস নাম্বার আমাদের একটা রাফ এস্টিমেশন দেয়। এবার এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে দেখা গেছে যে রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি লেস দ্যান 2000 হয় তাহলে পরে আমরা সেই ফ্লোটাকে বলি স্টেডি বা স্ট্রিমলাইন বা ল্যামিনার। তাহলে আমাদের ফার্স্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে রেনল্ডস নাম্বারের তুমি যদি ভ্যালু দিয়ে ফ্লোকে ক্যারেক্টারাইজ করো তাহলে পরে আমি যদি এরকম লিখি, আমরা রেনল্ডস নাম্বারকে কিভাবে লিখেছি? ক্যাপিটাল আর সাফিক্স ই। রেনল্ডস নাম্বার যদি হয় লেস দ্যান 2000, এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে দেখা গেছে, তখন আমরা বলি দ্য ফ্লো ইজ স্টেডি অর স্ট্রিমলাইন অর ল্যামিনার। সেকেন্ড যেটা পাওয়া গেল সেটা হচ্ছে তাহলে টার্বুলেন্ট কখন হবে? গ্রেটার দ্যান 2000 হলে? না, দেখা গেছে যে আমাদের রেনল্ডস নাম্বার যদি হয় গ্রেটার দ্যান 3000 তাহলে পরে আমরা সেই ফ্লোটাকে বলি যে ডেফিনিটলি এ টার্বুলেন্ট ফ্লো। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন আমি ডেফিনেটলি টার্বুলেন্ট ফ্লো বললাম? যদি এরকম হয় রেনল্ডস নাম্বারের ভ্যালু ইন বিটুইন 2000 অ্যান্ড 3000 তাহলে পরে কি হবে? যদি এরকম কন্ডিশন পাও গ্রেটার দ্যান 2000 বা লেস দ্যান 3000 তখন আমরা ফ্লোটাকে বলি দ্য ফ্লো ইজ আনস্টেবল। আনস্টেবল মানে স্ট্রিমলাইন থেকে টার্বুলেন্টে চেঞ্জ হতে পারে, টার্বুলেন্ট থেকে স্ট্রিমলাইনে চেঞ্জ হতে পারে। ইন জেনারেল দেখা যায় যদি ভ্যালুটা লেস দ্যান 2500 হয় তাহলে টেন্ডেন্সি থাকে স্ট্রিমলাইন হওয়ার, কিন্তু পিওর স্ট্রিমলাইন নয়। আবার যদি 2500 থেকে বেশি হয়ে যায় রেনল্ডস নাম্বারের ভ্যালু বাট লেস দ্যান 3000 তখন হাই প্রবাবিলিটি থাকে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবার, কিন্তু পারফেক্টলি টার্বুলেন্ট সেটা হয় না। কিন্তু যেই মোমেন্টে 3000 ক্রস করে যায় তখন ডেফিনেটলি টার্বুলেন্ট, আর যখন লেস দ্যান 2000 থাকে তখন হয়ে যায় ডেফিনেটলি একটা স্টেডি বা স্ট্রিমলাইন বা ল্যামিনার। তাহলে রেনল্ডস নাম্বার সম্বন্ধে আমরা কি জানতে পারলাম? যেটা একটা পিওর নাম্বার, যার কোনো ডাইমেনশন নেই, যার কোনো ইউনিট নেই। যদি তুমি এসআই সিস্টেমে কাজ করো তাহলেও রেনল্ডস নাম্বারের যা ভ্যালু পাবে সিজিএস সিস্টেমে কাজ করলেও তোমরা এক্স্যাক্টলি সেম ভ্যালু পাবে। রেনল্ডস নাম্বার ক্যারেক্টারাইজ করবে লিকুইডের ফ্লোকে। রেনল্ডস নাম্বারের কাজ হচ্ছে তোমাকে একটা রাফ এস্টিমেশন দেওয়া
ফ্লোটা স্ট্রিমলাইন বা স্টেডি না টার্বুলেন্ট। তার ক্ষেত্রে কি কি ভ্যালু পাওয়া যায় সেটা আমি তোমাদের বললাম। লেস দ্যান 2000 ডেফিনেটলি স্টেডি অর স্ট্রিমলাইন অর টার্বুলেন্ট, গ্রেটার দ্যান 3000 ডেফিনেটলি টার্বুলেন্ট, সরি, less than 2000 steady or streamline or laminar, greater than 3000 definitely turbulent, in between 2000 and 3000 ফ্লোটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল মানে ফ্লোটা চেঞ্জ করতে পারে ফ্রম ল্যামিনার টু টার্বুলেন্ট, টার্বুলেন্ট টু ল্যামিনার। এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর একটু রেসপন্স করো। আমার তো আর তোমাদের ইয়েটা খোলা নেই, আমার তো সামনে তো স্ক্রিনটা এইটা খোলা রয়েছে। এবারে আমাদের একটা ইকুয়েশন পড়তে হবে যার নাম হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়ার আগে আমাদের একটা ফিজিক্যাল প্যারামিটারকে বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে জানতে হবে, যেটা না জানলে পরে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিটা বুঝতে অসুবিধা হয়। তার নাম হচ্ছে রেট অফ ফ্লো অর ভলিউম ফ্লো রেট থ্রু এ পাইপ। ব্যাপারটা কি? তুমি যখন একটা পাইপকে কনসিডার করছো বা একটা টিউবকে কনসিডার করছো, সেই পাইপ বা টিউবের একটা ক্রস সেকশনাল এরিয়া থাকে বা একটা ক্রস সেকশন থাকে। কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে ভলিউমের লিকুইড ফ্লো করে বা পাস করে, সেই ভলিউমটাকে বলা হয় রেট অফ ফ্লো অর ভলিউম ফ্লো রেট অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ। আমি আরেকবার রিপিট করছি। একটা পাইপের মধ্যে দিয়ে লিকুইড পাস করছে, তুমি পাইপের মধ্যে একটা ক্রস সেকশনকে নিলে, সেই ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে ভলিউমের লিকুইড পাস করবে, অ্যামাউন্ট অফ লিকুইড নয়, এটা হচ্ছে ভলিউম অফ লিকুইড, যে আয়তনের লিকুইড পাস করবে ওই ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে, সেই ভলিউম অফ লিকুইডকে আমরা বলবো রেট অফ ফ্লো অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ, যার আরেকটা নাম হচ্ছে ভলিউম ফ্লো রেট। তাহলে আমাকে যদি ভলিউম ফ্লো রেটের ডেফিনেশন বলে, তাহলে দেখো যেটা তোমাদের বললাম সেটা আমি লিখলাম। দ্য ভলিউম অফ এ লিকুইড দ্যাট পাসেস থ্রু এ ক্রস সেকশন অফ এ পাইপ ইন 1 সেকেন্ড ইজ কল্ড দ্য রেট অফ ফ্লো অর ভলিউম ফ্লো রেট অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ। এবার ধরো আমাকে এটাকে ইন ওয়ার্ডস লিখতে বলল, তাহলে ইন ওয়ার্ডস যদি আমি লিখতে চাই তাহলে আমি কি লিখব? রেট অফ ফ্লো দ্যাট উইল বি ইকুয়াল টু, আমি রেট অফ ফ্লো লিখলাম, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু ভলিউম অফ দ্য লিকুইড ডিভাইডেড বাই টাইম। তাহলে যদি ক্যাপিটাল ভি অ্যামাউন্টের লিকুইড ফ্লো করে আর যদি টি টাইম লাগে, তাহলে রেট অফ ফ্লো অফ তোমার দ্য লিকুইড বা ভলিউম ফ্লো রেট অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ কত হবে? ভি বাই টি। এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবারে এইটুকু জানলে আমাদের চলবে না। ধরো আমার কাছে ভলিউম অফ লিকুইড ক্যালকুলেট করার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমি তাহলে কি করে ক্যালকুলেট করব ভলিউম অফ দ্য লিকুইড পার ইউনিট টাইম? তার জন্য আমাদের একটা মেথড জানতে হবে। এই মেথডটাই আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটিতে এক্ষুনি অ্যাপ্লাই করব। সেটা বোঝার জন্য আমি তোমাদের ফার্স্টে একটা ডায়াগ্রাম দিচ্ছি। এই ডায়াগ্রামটা সবাই দেখো। এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? সবাই বুঝতে পারছো ডায়াগ্রামটা? আচ্ছা, এটা কি দেখাচ্ছে? একটা সিলিন্ড্রিক্যাল টিউব অর পাইপ। এই পাইপের ক্রস সেকশন হচ্ছে ইউনিফর্ম, তার মানে ক্রস সেকশন ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য পাইপ বা থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য পাইপ। সেই ক্রস সেকশনাল এরিয়াকে স্মল এ দিয়ে ডিনোট করা হয়েছে। এই টিউবের মধ্যে দিয়ে একটা লিকুইড ভি ভেলোসিটিতে স্টেডিলি ফ্লো করছে। তার মানে
আমি এটা কনসিডার করছি লেট এ লিকুইড ফ্লোজ থ্রু এ পাইপ অফ ইউনিফর্ম ক্রস সেকশন, আচ্ছা ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া লেখো তাহলে বেটার হবে, ক্রস সেকশনাল এরিয়া এ উইথ, আচ্ছা লেট এ লিকুইড ফ্লোজ স্টেডিলি করো কারণ আমরা স্টেডি পার্ট নিয়ে কাজ করছি, উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। তার মানে এ একটা এরিয়া অফ ক্রস সেকশন, ইউনিফর্ম ক্রস সেকশনের টিউব যার মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে স্টেডিলি উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। এইবার দেখো একটা এল ডিস্টেন্সকে কনসিডার করা হয়েছে থ্রু হুইচ দ্য লিকুইড মুভস থ্রু দ্য পাইপ ইন টাইম টি। তাহলে আমাকে যদি ক্যালকুলেট করতে বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস লেন্থ এল ইন টার্মস অফ ভেলোসিটি, আমি কি বললাম এই এল লেন্থের মধ্যে দিয়ে বা থ্রু দিস ডিস্টেন্স এল দ্য লিকুইড মুভস থ্রু দ্য পাইপ ইন টাইম টি। তাহলে পরে এই এল এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? আমাকে যদি এইটা ক্যালকুলেট করতে বলে ডিস্টেন্স এল থ্রু হুইচ দ্য লিকুইড মুভস থ্রু দ্য পাইপ ইন টাইম টি, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হচ্ছে ভি ইন্টু টি। ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স ইন এ পার্টিকুলার ডাইরেকশন উইল বি ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে আমি এখানে জানি লিকুইড ইজ ফ্লোয়িং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, টাইম টি, তাহলে ডিস্টেন্স এল ইজ ইকুয়াল টু ভিটি। এইবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলা হয় হোয়াট ইজ দ্য ভলিউম অফ লিকুইড হুইচ ইজ পাসিং থ্রু দিস সেকশন এস, যে সেকশনটাকে দেখো এস দিয়ে ডিনোট করা হয়েছে, তাহলে আমাকে যদি ক্যালকুলেট করতে বলে দ্য ভলিউম অফ দ্য লিকুইড দ্যাট passes through the section S of the pipe in time t, তাহলে আমার কাছে ইকুয়েশন আমরা কি লিখব? আমাকে ক্যালকুলেট করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ভলিউম, যে ভলিউম অফ লিকুইড এই এস সেকশনের মধ্যে দিয়ে পাস করছে। তুমি দেখো ডিস্টেন্স পেয়ে গেছো, ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এল। তাহলে ডিস্টেন্স এলকে আমরা যদি এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করি সেটাই তোমাকে দেবে ভলিউম অফ দ্য সেকশন এস। আমাকে ক্যালকুলেট করতে বলেছে ভলিউম অফ দ্য লিকুইড দ্যাট পাসেস থ্রু দ্য সেকশন এস, তার মানে আমাকে ক্যালকুলেট করতে বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস সেকশন। এই সেকশনের লেন্থ এল, এরিয়া অফ ক্রস সেকশন এ, এটা বেসিক্যালি একটা সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ডারের ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে পরে এই ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখব? এরিয়া এ টাইমস এল, এল মানে হচ্ছে ভিটি, তাহলে পরে আমার ইকুয়েশনটা হবে ভলিউম ইজ ইকুয়াল টু এ ইন্টু ভিটি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? এবার আমাকে কি আমি তোমরা রেসপন্স না করলে আমি দুবার জিজ্ঞাসা করব, না আনসার পেলে আমি ধরে নেব তোমরা বুঝেছো। আচ্ছা, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে রেট অফ ফ্লো অফ লিকুইড থ্রু দ্য পাইপ। রেট অফ ফ্লো অফ লিকুইডের ডেফিনেশন ওয়াইজ আমরা ইকুয়েশন কি পেয়েছি? ভলিউম অফ দ্য লিকুইড পাসিং থ্রু দ্য টিউব থ্রু এনি ক্রস সেকশন ডিভাইডেড বাই টাইম টেকেন। তাহলে আমরা এই ভ্যালুটাকে ইউজ করব বা এই ইকুয়েশনটাকে ইউজ করব। তাহলে পরে আমি ক্যালকুলেট করব সো দ্য রেট অফ ফ্লো অফ দ্য লিকুইড
থ্রু দ্য পাইপ, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখব, এটা ইজ ইকুয়াল টু আমি ফার্স্টে লিখব হচ্ছে ভি বাই টি। ভি বাই টি আমার অলরেডি ইন ওয়ার্ডস লেখা আছে। এবার ভি এর জায়গাতে আমি এই যে ভিটা ক্যালকুলেট করলাম, এরিয়া ইনটু লেন্থ অর এরিয়া ইনটু ভেলোসিটি ইনটু টাইম, সেটা সাবস্টিটিউট করলাম। দেখো টি টি ক্যান্সেল হয়ে গেল নিউমারেটার ডিনোমিনেটারে। তাহলে আমার কাছে কি পড়ে রইল, রেট অফ ফ্লো অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ ইজ ইকুয়াল টু এ ইন্টু ভি। এটা কি, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য পাইপ, আর ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফ্লো। তাহলে পরে আমরা এখান থেকে এই পার্ট থেকে যে ইকুয়েশনটা আলটিমেটলি পেলাম, সেই ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, দেয়ারফর উই ক্যান রাইট rate of flow of liquid is equal to area of cross section of the pipe or tube, যাই তুমি বলো, multiplied by velocity of the flow। এই ইকুয়েশনটা আমরা পেলাম। এই ইকুয়েশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। এইটা হচ্ছে আমাদের রেট অফ ফ্লো অফ এ লিকুইড থ্রু এনি পাইপ ক্যালকুলেট করার একটা ইকুয়েশন, যেটা আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিতে কাজ করবে, কাজে লাগবে। তাহলে আমরা যদি কোনো একটা এরিয়া, কোনো একটা পাইপের বা টিউবের কোনো একটা ক্রস সেকশনের এরিয়া জানি আর ভেলোসিটি অফ দ্য ফ্লো জানি, তাহলে এরিয়াকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ইউ উইল গেট দ্য ভলিউম অফ দ্য লিকুইড দ্যাট উইল পাস থ্রু দ্যাট এরিয়া অফ ক্রস সেকশন ইন 1 সেকেন্ড। এবার যদি কখনো তোমাকে ক্যালকুলেট করতে বলে রেট অফ ফ্লো, মানে তো আমরা ক্যালকুলেট করেছি ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং থ্রু দ্যাট ক্রস সেকশন ইন ইউনিট টাইম। অনেক সময় তোমায় ক্যালকুলেট করতে দেয় হোয়াট ইজ দ্য মাস অফ দ্য লিকুইড ফ্লোয়িং থ্রু এ ক্রস সেকশন ইন ইউনিট টাইম অর ইন 1 সেকেন্ড। তাহলে কি করবে, আমরা ভলিউমকে যদি ডেনসিটি অফ লিকুইড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাই, মাস অফ দ্য লিকুইড। তাহলে ভলিউম পার ইউনিট টাইম, তাকে যদি আমরা ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে মাস অফ দ্য লিকুইড দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট ক্রস সেকশন ইন 1 সেকেন্ড অর ইন ইউনিট টাইম। তাহলে পরে যদি আমাকে কখনো ক্যালকুলেট করতে বলা হয় হোয়াট ইজ দ্য মাস অফ দ্য লিকুইড or mass of the flowing liquid per second, তাহলে আমার ডেফিনেশন কি হবে, আমার ডেফিনেশনটা হবে হচ্ছে এই রকম, মাস অফ দ্য লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য পাইপ মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি অফ ফ্লো মাল্টিপ্লাইড বাই ডেনসিটি অফ লিকুইড। এটা মনে রাখবে, আমরা কেন ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, বিকজ ভলিউম ইন্টু ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস, এরিয়া ইন্টু ভেলোসিটি ভলিউম পার ইউনিট টাইম, তাকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করছো অ্যান্ড ইউ উইল গেট মাস অফ দ্য ফ্লোয়িং লিকুইড পার সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশনের টার্মে লিখি, দ্য ইকুয়েশন উইল বি সামথিং লাইক দিস, এ ইন্টু ভি ইন্টু রো। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Is it clear to everybody? Yes, sir. Okay. এই যে ইকুয়েশনটা পেলে, এরিয়া ইনটু ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ দ্য লিকুইড থ্রু দ্য পাইপ, এর একটা নাম আছে, এই নামটা তোমাদের আমি লিখে দিচ্ছি, এটা মনে রেখো। যদি কখনো কোয়েশ্চেন করে হোয়াট ইজ ডিসচার্জ ইকুয়েশন, তখন এই ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে। তোমাকে হয়তো ডাইরেক্টলি জিজ্ঞাসা করলো না ডিফাইন রেট অফ ফ্লো অফ এ লিকুইড থ্রু এ পাইপ, না বলে বললো ডিফাইন দ্য ডিসচার্জ ইকুয়েশন, তাহলে সেম জিনিস যেটা আমরা এতক্ষণ ক্যালকুলেট করলাম সেটাই হচ্ছে ডিসচার্জ ইকুয়েশন। এইবারে আমরা চলে আসব ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি তোমাকে বলা হয় এর বেসিস কি বা কোন প্রিন্সিপাল থেকে
এই ইকুয়েশন অফ কন্টিনিউটি ডিরাইভড হয়েছে, তাহলে তোমার আনসার হবে দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ ডিরাইভড ফ্রম দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস। এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে, এটা মনে রাখবে যে দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ বেসড আপন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস। এইবার আমরা এই ইকুয়েশন অফ কন্টিনিউটির একটা ইকুয়েশনকে ফ্রেম করব এবং সেখান থেকে আমরা প্রিন্সিপালটা পাবো। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি? তার জন্য আমাদের একটা ডায়াগ্রাম দরকার। এই ডায়াগ্রামটা তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? সবাই স্যার দেখা যাচ্ছে। ওকে, এটা কি শো করছে? এটা একটা পাইপ যেটা আগের বারের মতন ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশনের নয়। দেখতেই পাচ্ছ এই এন্ডে এ এন্ডের এরিয়া অফ ক্রস সেকশন আর বি এন্ডের এরিয়া অফ ক্রস সেকশন সেম নয়। তার মানে আমরা কনসিডার করেছি এ পাইপ অফ ভ্যারিং এরিয়া অফ ক্রস সেকশন, যেখানে পাইপের এরিয়া অফ ক্রস সেকশনটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। খুব ভালো কথা। এই পাইপের মধ্যে দিয়ে আমরা কনসিডার করছি একটা নন ভিসকাস লিকুইড। কেন নন ভিসকাস লিকুইড কনসিডার করছি? কারণ আমরা এই ফ্লুইড ফ্লো পড়ার সময়তে বলেছিলাম, অ্যাজিউম করেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে আমরা লিকুইডকে কনসিডার করব নন ভিসকাস, যাতে কোনো এনার্জি লস না হয়। তাহলে আমরা কি কনসিডার করছি? এরকম একটা ভ্যারিং এরিয়া অফ ক্রস সেকশনের পাইপ অর টিউবের মধ্যে দিয়ে একটা নন ভিসকাস লিকুইড ফ্লো করছে স্টেডিলি। তার মানে তার ভেলোসিটি মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না, স্টেডিলি ফ্লো করছে। এই কার মাইক অন আছে? মাইকটা একটু অফ করো, ইকো হচ্ছে। আমরা এটা ফার্স্টে কনসিডার করে নিলাম। তার মানে আমরা টিউবের মধ্যে দিয়ে লিকুইডের স্টেডি অর স্ট্রিমলাইন ফ্লো কনসিডার করলাম, আর লিকুইডটাকে কনসিডার করলাম নন ভিসকাস, টিউবটাকে কনসিডার করলাম অফ ভ্যারিং এরিয়া অফ ক্রস সেকশন। এবারে প্রথমে দেখো ডায়াগ্রামটা দেখো। এ পার্ট বা এ সেকশানে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য টিউব স্মল a1, ভেলোসিটি অফ দ্য লিকুইড এন্টারিং দ্য সেকশন v1। বি সেকশানে ফিগার কি শো করছে? এরিয়া অফ ক্রস সেকশন a2। এখান থেকে লিকুইড টিউব থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ দ্য লিকুইড লিভিং দ্য সেকশন বি ইজ v2। আমরা ইনিশিয়ালি কনসিডার করে নিচ্ছি এ সেকশানে লিকুইডের ডিফারেন্ট ডেন্সিটি, বি সেকশানে লিকুইডের ডিফারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা কি কি কনসিডারেশন নিলাম? আমরা কনসিডার করলাম এ পার্টে বা এ সেকশানে আমাদের টিউবের এরিয়া অফ ক্রস সেকশন দ্যাট ইজ ইকুয়াল টু স্মল a1, এটা কনসিডার করলাম। নেক্সট আমি কি কনসিডার করলাম? নেক্সট কনসিডার করলাম ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য লিকুইড এন্টারিং দ্য সেকশন, সেটাকে আমি কনসিডার করলাম ইজ ইকুয়াল টু v1। এটা আমি কনসিডার করলাম ফর সেকশন এ। একই জিনিস এবার আমাকে কনসিডার করতে হবে ফর সেকশন বি। এবারে ডায়াগ্রাম ওয়াইজ আমি কি পাচ্ছি? ফর সেকশন বি এরিয়া অফ ক্রস সেকশন ইজ a2 অ্যান্ড ভেলোসিটি অফ দ্য লিকুইড লিভিং দ্য সেকশন। এখানে কিন্তু আর এন্টারিং দ্য সেকশন না, দেখো সেকশন থেকে লিকুইডটা বেরিয়ে যাচ্ছে, তাহলে লিভিং দ্য সেকশন হচ্ছে v2। আর আমি কি কনসিডার করলাম? ডেন্সিটিস অফ দ্য লিকুইড অ্যাট এ অ্যান্ড বি আর ρ1 অ্যান্ড ρ2। এই ρ1 আর ρ2টা আমরা ক্যালকুলেশানে করার জন্য রেখেছি
ফাইনালি গিয়ে আমরা এই রো ওয়ান অ্যান্ড রো টুকে ইকুয়েট করে দেবো, কারণ একই তো লিকুইড, কোনো তো প্রেশার তুমি দিচ্ছ না। আর যদি প্রেশার দাও, আমরা আগের দিন অ্যাজিউম করেছিলাম লিকুইডটাকে হতে হবে ইনকম্প্রেসেবল, তার মানে ডেনসিটি ভ্যারি করবে না। সেই কারণের জন্য রো ওয়ান রো টু আমরা ইনিশিয়ালি কনসিডার করে নিলেও ফাইনালি রো ওয়ান উইল বি ইকুয়াল টু রো টু। এবারে আমি প্রথমে কি কনসিডার করেছি, দ্য ফ্লো ইজ স্টেডি অর স্ট্রিমলাইন। স্টেডি অর স্ট্রিমলাইন মানে কি, যে অ্যামাউন্টের লিকুইড বা যে মাসের লিকুইড সেকশন এ দিয়ে টিউবের মধ্যে এন্টার করবে, সেই মাসের লিকুইডকে সেকশন বি দিয়ে টিউবের থেকে সেম টাইমে বেরিয়ে যেতে হবে। আমি আরেকবার রিপিট করছি, ফ্লো স্টেডি। ফ্লো স্টেডি মানে কি, লিকুইড লেয়ার্স, লিকুইড পার্টিকেলস মিক্স হচ্ছে না, স্টেডিলি কনস্ট্যান্ট একটা পাথ ধরে ও একটা স্টেডি ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে। তাহলে পরে ফ্লো যদি স্টেডি হয়, তাহলে এ সেকশনের মধ্যে দিয়ে যে টাইমে যে মাসের লিকুইড টিউবের মধ্যে যাবে, সেম মাসের লিকুইডকে বি সেকশন দিয়ে টিউব থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। যদি এটা না হয়, তাহলে পরে কি হবে, টিউবের মধ্যে লিকুইড স্টোরড হবে, লিকুইড অ্যাকুমুলেটেড হবে। যেই মোমেন্টে লিকুইড অ্যাকুমুলেটেড হবে, স্টেডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লোটা ডিসরাপ্টেড হয়ে যাবে, যেটা কিন্তু হওয়া যাবে না। তাহলে পরে আমরা এখানে কি কনসিডার করব, আমরা এখানে কনসিডার করব না, বেসিক্যালি আমরা এখানে লজিকটা কি দেব, লজিকটা হচ্ছে সিন্স দ্য ফ্লো ইজ স্টেডি, the mass of liquid entering through the section A must be equal to the mass of liquid leaving through the section B at the same time. এবার তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে মাস অফ লিকুইড যেটা এ সেকশন দিয়ে টিউবের মধ্যে যাচ্ছে পার সেকেন্ডে, সেটা কি হবে। তাহলে আমি এবার নেক্সট ক্যালকুলেট করব মাস অফ লিকুইড এন্টারিং through the section A of the tube per second। এইটা করার জন্য কোন ইকুয়েশনের হেল্প নেব, এই যে সেকেন্ড ইকুয়েশনটা দেখো, মাস অফ ফ্লো অফ লিকুইড পার সেকেন্ড। 1 সেকেন্ডে মাস অফ ফ্লো অফ লিকুইড বা মাস অফ ফ্লোয়িং লিকুইড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করতে হবে, এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি অফ দ্য ফ্লো মাল্টিপ্লাইড বাই ডেনসিটি অফ দ্য লিকুইড, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। এই ইকুয়েশনটা এবার আমরা কাজে লাগাবো। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এ পার্টে বা এ সেকশানে এরিয়া অফ ক্রস সেকশন A1, ভেলোসিটি অফ দ্য লিকুইড V1 আর ডেনসিটি অফ দ্য লিকুইডকে আমরা কনসিডার করেছি তোমার রো 1। তাহলে এ ভি রোর ইকুয়েশনের এ সেকশানে পার্ট হচ্ছে A1 V1 রো 1। এটা ক্লিয়ার হলো কিনা বলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে একই রকম ভাবে মাস অফ দ্য লিকুইড লিভিং থ্রু দ্য সেকশন বি কত হবে, তাহলে এবার সেকশন বির এরিয়া অফ ক্রস সেকশনকে মাল্টিপ্লাই করব ভেলোসিটি, তাকে মাল্টিপ্লাই করব ডেনসিটি অফ দ্য লিকুইড অ্যাট বি। তাহলে পরে এই কেসে আমার ইকুয়েশনটা হবে A2 V2 রো 2। এবারে আমরা কি জানি, লিকুইড ইজ ইনকম্প্রেসিবল। লিকুইড যদি ইনকম্প্রেসিবল হয়, ডেনসিটি অফ দ্য লিকুইড উইল অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট ডিউরিং দ্য ফ্লো। তাহলে পরে আমি কি বলবো, সিন্স দ্য লিকুইড ইজ ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল মানে যাকে তুমি কম্প্রেস করতে পারো না, যতই তুমি তার উপর প্রেশার দাও না কেন। তাহলে প্রেশার দিয়ে তুমি যদি কম্প্রেস করতে না পারো, ভলিউম চেঞ্জ হবে না, ভলিউম চেঞ্জ না হলে ডেনসিটি চেঞ্জ হবে না। তাই জন্য আমরা কি বলবো, সিন্স দ্য লিকুইড ইজ ইনকম্প্রেসিবল দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ডেনসিটি অফ দ্য লিকুইড ডিউরিং দ্য ফ্লো। তার মানে কি, তার মানে এ সেকশানের লিকুইডের ডেনসিটি যা, বি সেকশানেও লিকুইডের ডেনসিটি সেম। তার মানে আমরা বলতে পারবো রো 1 ইজ ইকুয়াল টু রো 2। তাহলে রো 1 ইজ ইকুয়াল টু রো 2 যদি আমি বলি, তাহলে পরে আমি এই ইকুয়েশনটাকে কোথায় অ্যাপ্লাই করব, এই লাইনটাকে ভালো করে ফলো করো, এই জায়গাটা
since the flow is steady, the mass of liquid entering through the section A must be equal to the mass of liquid leaving through the section B at the same time. তার মানে 1 সেকেন্ডে যতটা লিকুইডের মাস এ সেকশন দিয়ে টিউবের মধ্যে ঢুকেছে, এন্টার করেছে, বি সেকশন দিয়ে 1 সেকেন্ডে ততটা অ্যামাউন্টের লিকুইডের মাসই টিউব থেকে বেরিয়ে যাবে। এটা ক্লিয়ার তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা এবার ইকুয়েশন কি লিখব? আমরা ইকুয়েশনে লিখব দেয়ারফর ফার্স্টে লিখব a1 v1 ρ1 ইজ ইকুয়াল টু a2 v2 ρ2। এবার দেখো আমরা এখানে কি বললাম, ρ1 ইজ ইকুয়াল টু ρ2। তাহলে যদি আমরা ρ1 ইজ ইকুয়াল টু ρ2 পুট করি, তাহলে পরে আমাদের এইখানে ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াবে, দেখো বোথ সাইড থেকে ρ1 ρ2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরে আমার কাছে ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2। এই ইকুয়েশনটাকে আমি বক্স করলাম। a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2 মানে কি? তার মানে এ সেকশনের এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু বি সেকশনের এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি। a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2। এবার তোমরা বয়েলস ল পড়েছো। বয়েলস লতে তোমরা কি দেখেছো? ইফ p ইন্টু v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দেন p1 v1 ইজ ইকুয়াল টু p2 v2। তাহলে একই রকমভাবে যদি a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2 হয়, তাহলে পরে আমরা ইকুয়েশন ওয়াইজ কি লিখতে পারি? দেয়ারফর উই ক্যান রাইট av ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটারই নাম হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর দ্য স্ট্রিমলাইন or steady flow of a non-viscous incompressible লিকুইড। এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এবার তবে গ্যাসটা সরি না, এটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ গ্যাসকে তুমি কম্প্রেস করতে পারো। এটা আমরা লিকুইডের কেসেই অ্যাপ্লাই করব। তাহলে পরে আমরা এটাকে যদি এই যে a ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট পেলাম, এটাকে যদি আমি এবারে স্টেটমেন্টের ফর্মে লিখি, তাহলে কি বলবো? যখন একটা টিউব আমরা নিচ্ছি, যে টিউবের এরিয়া অফ ক্রস সেকশন ভ্যারি করছে এবং সেই টিউবের মধ্যে দিয়ে একটা নন ভিসকাস ইনকম্প্রেসিবল লিকুইডের স্টেডি ফ্লো হচ্ছে, তখন আমরা কি পাচ্ছি? মাস অফ লিকুইড flowing through any section of the tube per second remains constant. Mass of liquid flowing through any section of the tube per second remains constant মানে volume of the liquid flowing through any section of the tube per second remains constant. দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা কি ইকুয়েশনটা পেলাম? আমরা ইকুয়েশনটা পেলাম av ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা পেয়েছি। এবার দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 1 বাই ভি। দেখো তো এইভাবে লিখতে পারি কিনা ইকুয়েশনটাকে? লিখতে পারি তো? হ্যাঁ স্যার। এবার যদি আমরা কি বলেছি, যদি প্রপোর্শনালিটি সাইনকে আমরা রিপ্লেস করি, তাহলে আমাদের কি ইন্ট্রোডিউস করতে হবে? ইকুয়াল সাইন উইথ এ কনস্ট্যান্ট। তাহলে ইকুয়াল সাইন অ্যান্ড কনস্ট্যান্টকে যদি আমরা রিমুভ করি, দেন দেয়ার উইল বি এ প্রপোর্শনালিটি সাইন। তাহলে পরে আমরা কি পাবো? এ প্রপোর্শনাল টু 1 বাই ভি। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। এ প্রপোর্শনাল টু 1 বাই ভি মানে কি? এরিয়া অফ ক্রস সেকশন আর ভেলোসিটি অফ ফ্লো তারা ইনভার্সলি প্রপোর্শনাল।
তার মানে এরিয়া অফ ক্রস সেকশন যত কম হবে ভেলোসিটি তত ইনক্রিজ করবে, এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে ভেলোসিটি অফ ফ্লো তত কমে যাবে। তাহলে তুমি যদি একটা টিউবের মধ্যে দিয়ে স্টেডি ফ্লো অফ লিকুইডকে নাও এবং যেখানে তুমি অবজার্ভ করছো যে টিউবের কোনো জায়গায় এরিয়া অফ ক্রস সেকশন লার্জ, কোনো জায়গায় এরিয়া অফ ক্রস সেকশন ভেরি স্মল, তুমি অবজার্ভ করবে লার্জ এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে যখন লিকুইডটা পাস করছে তখন তার ভেলোসিটি স্মল, কিন্তু সেম লিকুইড স্টেডি ফ্লোতে যখন ন্যারো সেকশনের মধ্যে দিয়ে পাস করছে যেখানে এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে স্মল, সেখানে লিকুইডের ভেলোসিটি ইনক্রিজ করে গেছে। তাহলে পরে আমি বলবো ভেলোসিটি অফ ফ্লো উইল ইনক্রিজ ইফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন ডিক্রিজেস। একই রকমভাবে যদি এরিয়া অফ ক্রস সেকশন ইনক্রিজ করে তাহলে ভেলোসিটি অফ ফ্লো উইল ডিক্রিজ। কেউ কিছু জিজ্ঞাসা করবে? কেউ কি কিছু জিজ্ঞাসা করবে? তাহলে আমরা এটাকে যদি স্টেটমেন্টের ফর্মে লিখি, দিস ইজ দ্য স্টেটমেন্ট। এই কারণের জন্য দেখবে হিলি রিজিয়ানে যেখানে রিভার হয় ভেরি ন্যারো, তার মানে স্মল ক্রস সেকশনাল এরিয়া, আর যেখানে শ্যালো ওয়াটার থাকে সেখানে দেখবে রিভারের ফ্লোর স্পিডটা কিন্তু ভেরি হাই, ওয়াটার কারেন্ট হয় ভেরি হাই। কিন্তু এই রিভার যখন হিলি রিজিয়ান থেকে আলটিমেটলি আমাদের প্লেন রিজিয়ানে চলে আসে তখন দেখবে রিভার হয়ে যায় ওয়াইড। ওয়াইড হয়ে যাওয়ার জন্য এরিয়া অফ ক্রস সেকশন লার্জ হয় এবং ডিপ ওয়াটার হয়, যে কারণে এর ওয়াটার কারেন্ট নর্মালি হয়ে যায় এক্সট্রিমলি স্মল। সেই জন্য শ্যালো ওয়াটারের ওয়াটার কারেন্ট থাকে এক্সট্রিমলি হাই, আর ডিপ ওয়াটারের কারেন্ট থাকে ভেরি স্মল, যে কারণের জন্য ডিপ ওয়াটার আমাদের কাছে অ্যাপিয়ার করে অ্যাজ ইফ যেন ওয়াটারটা মুভ করছে না, ফ্লো করছে না, স্টিল হয়ে আছে। এটা তুমি ভালো অবজার্ভ করবে যদি গঙ্গাকে অবজার্ভ করো আমাদের এই প্লেন রিজিয়ানে, যেখানে দেখবে মানে রিভার কারেন্ট যখন থাকে না, ধরো জোয়ার ভাটা নেই, টাইড নেই, সেখানে তুমি অবজার্ভ করবে যে যেন হঠাৎ করে তাকালে অ্যাপিয়ার করছে যেন রিভার গ্যাঞ্জেসে কোনো রকম ফ্লো নেই। কারণ কি, এখানে গঙ্গা অনেকটা ওয়াইড, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন লার্জ, তাই জন্য ডিপ ওয়াটার হওয়ার জন্য ওয়াটার কারেন্ট হচ্ছে স্মল, তাই জন্য অ্যাপিয়ার করছে অ্যাজ ইফ ডিপ ওয়াটার ইজ স্টিল। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা চলে আসছি চ্যাপ্টারের একদম লাস্ট পার্টে, বার্নৌলিস থিওরেম। এই বার্নৌলিস থিওরেমের মধ্যে কয়েকটা এনার্জি আছে, সেই এনার্জিগুলো ফার্স্টে আমরা জেনে নিই, তারপর আমরা বার্নৌলিস থিওরেমের স্টেটমেন্টটা পড়লে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। তাহলে নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে এনার্জি অফ এ ফ্লোয়িং লিকুইড। যখন একটা লিকুইড ফ্লো করছে তার কি কি এনার্জি থাকতে পারে। একটা লিকুইড যখন ফ্লো করে তখন তার প্রেশার এনার্জি থাকে, তখন তার পোটেনশিয়াল এনার্জি অর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকে, আর কি থাকে, মোশন আছে মানে ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে মানে কাইনেটিক এনার্জি থাকবে। এবারে ইন জেনারেল প্রেশার এনার্জি আর এই গ্র্যাভিটেশনাল, বিশেষ করে প্রেশার এনার্জি ক্যালকুলেশনটার সময়তে হঠাৎ করে এক্সপ্রেশনটা কেন এরকম হয় এটাতে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় বার্নৌলিস থিওরেম ডিরেক্ট পড়ার জন্য। এই জন্য তোমাদের আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি প্রেশার এনার্জিটা অ্যাকচুয়ালি কি। ডিটেল ক্যালকুলেশানে আমি যাব না, আমি জাস্ট তোমাদেরকে টার্মিনোলজিগুলো বলে দিচ্ছি। তাহলে তিনটে ক্যাটেগরিতে আমরা এটাকে ডিভাইড করলাম। ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে বা ফার্স্ট টাইপ হচ্ছে প্রেশার এনার্জি। এই এনার্জিটা একটা লিকুইডের মধ্যে স্টোর থাকবে ডিউ টু ইটস প্রেশার। তাহলে সিম্পল ওয়েতে আমরা কি বলতে পারি, প্রেশার এনার্জি ইজ দ্য এনার্জি পজেসড বাই এ লিকুইড ডিউ টু ইটস প্রেশার
অর বাই ভার্চু অফ ইটস প্রেশার। এবার এটাকে তুমি মেজার করবে কি করে? আমি তো এটা বুঝলাম, খুব ভালো কথা, লিকুইডের প্রেশার আছে, প্রেশারের জন্য ও একটা এনার্জি কন্টেন করছে বা পজেস করছে, তার নাম প্রেশার এনার্জি। এবার আমি এটাকে মেজার করব কি করে? মেজার হচ্ছে, এটার মেজার করার মানে প্রসেসটা হচ্ছে, প্রেশারের এগেনস্টে তুমি যদি লিকুইডকে পুশ করো, এমনভাবে পুশ করছো যাতে লিকুইডের ভেলোসিটি ইনক্রিজ করছে না, তার মানে তুমি বাইরে থেকে ওর মধ্যে কোনো ভেলোসিটি দিচ্ছ না, তাহলে তার মানে খুব স্লোলি তোমাকে পুশ করতে হবে এগেনস্ট দ্য প্রেশার। এইটা করতে গিয়ে তোমাকে যে ওয়ার্ক পারফর্ম করতে হবে, সেই ওয়ার্ক ডানটা তুমি যদি ক্যালকুলেট করো, সেই ওয়ার্ক ডানটাই হবে ওই লিকুইডের প্রেশার এনার্জি। এবার কি করে তোমার ওয়ার্ক ডানটা লিকুইডের প্রেশার এনার্জি হলো? তুমি লিকুইডকে পুশ করছো এগেনস্ট দ্য প্রেশার, তার মানে তোমার এনার্জি লস হচ্ছে। তোমার এনার্জি লস হওয়া মানেই সেই এনার্জিটা কনভার্টেড হচ্ছে ইনটু প্রেশার এনার্জি উইদিন দ্য লিকুইড। তাহলে আমাকে যদি বলা হয় যে আমি প্রেশার এনার্জি কিভাবে মেজার করব, তখন আমার আনসারটা হবে, আমাকে মেজার করতে হবে ওয়ার্ক ডান ইন পুশিং দ্য লিকুইড এগেনস্ট দ্য প্রেশার উইদাউট ইম্পার্টিং এনি ভেলোসিটি টু ইট। তার মানে তুমি যখন লিকুইডটাকে পুশ করছো এগেনস্ট দ্য প্রেশার, ভেরি স্লোলি পুশ করছো, যাতে এক্সট্রা কোনো ভেলোসিটি ওই লিকুইডের মধ্যে বাইরে থেকে না ইম্পার্টেড হয়। এবার এটাকে যদি আমরা এই স্টেটমেন্টটাকে ধরে আমরা ক্যালকুলেট করি, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা যেটা পাই তার এক্সপ্রেশনটা হয় এরকম। তাহলে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে প্রেশার এনার্জি অফ দ্য লিকুইড ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান হবে বললাম, সেই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা হয় ইজ ইকুয়াল টু পিভি। তাই জন্য আমরা বলি প্রেশার এনার্জি অফ এ লিকুইড ইজ ইকুয়াল টু পিভি। ক্যালকুলেশনটা আমাদের নেই, সুতরাং এটা নিয়ে ফালতু আমাদের এখন এই মোমেন্টে টাইম ওয়েস্ট করে দরকার নেই। তাহলে প্রেশার এনার্জিকে আমরা কি করে মেজার করব, এটা তোমাদের কাছে বোঝা গেছে কি করতে হবে? ওকে। এবার যদি তোমাকে বলে যে শুধু প্রেশার এনার্জি অফ দ্য লিকুইড আমার চাই না, আমাকে তুমি দেখাও প্রেশার এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড। ধরো তোমাকে এইটা ক্যালকুলেট করতে বললো, তাহলে কি হবে? প্রেশার এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে দেখো তো এরকম একটা ইকুয়েশন হবে, তো পিভি ডিভাইডেড বাই এম, মাস দিয়ে ডিভাইড করতে হবে। খুব ভালো কথা। এবার দেখো তো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি ডিভাইডেড বাই এম বাই ভি। এটা লেখা যাবে? এটা লিখতে পারবো? ভলিউমটাকে আমি নিউমারেটর থেকে যদি ডিনোমিনেটরে নিয়ে আসি, তাহলে কত হবে? 1/v হয়ে যাবে না? অলরেডি তো এম রয়েছে, তাহলে হয়ে গেল m/v। এবার m/v মানে কি? মাস পার ইউনিট ভলিউম। মাস পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ডেনসিটি। তাহলে পরে আমরা এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি বাই রো। তাহলে এই যে পি বাই রো, যেটা আমি তোমাদের বক্সের মধ্যে লিখে দিচ্ছি, এই পি বাই রো হচ্ছে প্রেশার এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে প্রেশার এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড না ক্যালকুলেট করে ক্যালকুলেট করো প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, তাহলে কি করবে? তাহলে পরে টোটাল প্রেশার এনার্জিকে ভলিউম দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এটা যদি করো, তাহলে ভিভি তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে ইজ ইকুয়াল টু কি পড়ে থাকছে? ইজ ইকুয়াল টু পি পড়ে থাকছে। তাহলে প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে পি। আমি এটাকেও বক্স করে দিই। তাহলে এই বক্সের মধ্যে যে টার্মিনোলজিগুলো পেলে বা যে এক্সপ্রেশনগুলো পেলে, টার্মিনোলজি না, এক্সপ্রেশন যেগুলো পেলে, সেগুলো হচ্ছে ওই যে স্টেটমেন্টটা তার ফাইনাল এক্সপ্রেশন। তাহলে প্রেশার এনার্জি অফ দ্য লিকুইড হচ্ছে পিভি, প্রেশার এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড হচ্ছে পি বাই রো,
প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড হচ্ছে পি। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। ওকে, এইবার সেকেন্ড টাইপ অফ এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অর সিম্পলি এটাকে বলতে পারো পোটেনশিয়াল এনার্জি। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি এখনো অনলাইন ক্লাসে পড়িনি, এই ইউনিটটা আজকে কমপ্লিট হয়ে যাবে, নেক্সট ক্লাসে তোমাদের আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্টার্ট করব। তুমি যদি একটা অবজেক্টকে, আমি তোমাদের আগের দিনকে তোমাদের সারফেস টেনশনের ওই সারফেস এনার্জি বলার সময় একটা এক্সাম্পল বলেছিলাম যে তুমি একটা কোনো অবজেক্টকে যদি গ্রাউন্ড থেকে হাতে করে নিয়ে স্টেয়ার কেস দিয়ে বাড়ির ছাদে যাও, দিয়ে অবজেক্টটাকে রিলিজ করো, অবজেক্টটা আবার গ্রাউন্ডে ব্যাক করে আসে, এবং সেটাকে তোমরা এনার্জি দিয়ে তোমাদের বোঝানোর জন্য আমি বলেছিলাম যে ওই অবজেক্টকে গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইট অবধি রেস করতে তুমি এক্সটার্নাল এজেন্ট, তোমাকে এগেনস্ট দ্য গ্র্যাভিটি ওয়ার্ক পারফর্ম করতে হয়েছে, তোমার এনার্জি লস হয়েছে, তোমার লস্ট এনার্জি ওই অবজেক্টের মধ্যে স্টোরড হয়েছে পোটেনশিয়াল এনার্জি হিসাবে। আমরা ইন জেনারেল আর্থ বা তোমার সারফেস, আর্থ বলা উচিত না, তোমার সারফেস অফ দ্য আর্থকে কনসিডার করি রেফারেন্স লেভেল, এটা ইন জেনারেল। পোটেনশিয়াল এনার্জি অর বেসিক্যালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে গেলে তোমার একটা রেফারেন্স লেভেল লাগবে, সেই রেফারেন্স লেভেলে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, এটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ার সময়তে দেখব। এই রেফারেন্স লেভেলের থেকে তুমি যদি উপরে থাকো, অ্যাবাভ দ্য রেফারেন্স লেভেল, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে পজিটিভ। তুমি যদি থাকো বিলো দ্য রেফারেন্স লেভেল, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে নেগেটিভ। ঠিক একই রকম জিনিস এইখানে হয়। কীরকম? ধরো তোমার বাড়িতে যে ওভারের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের থেকে পাইপ দিয়ে তোমার রুমের ভিতরে ট্যাপের মধ্যে দিয়ে জলটা ফ্লো হচ্ছে যখন তুমি ট্যাপটা ওপেন করছো, তাহলে বাড়ির ছাদে যে ওভারের ট্যাঙ্কটা রয়েছে, সেই ট্যাঙ্কটা দেখো গ্রাউন্ডের থেকে একটা সার্টেন হাইটে রয়েছে, তার মানে ওই ট্যাঙ্কের ভিতরে যে অ্যামাউন্ট অফ ওয়াটার রয়েছে তার একটা এনার্জি কন্টেন্ট রয়েছে তার মধ্যে, বিকজ ইট ইজ অ্যাট এ হাইট অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ হুইচ ইজ আওয়ার রেফারেন্স লেভেল। তাহলে ওই লিকুইডের মধ্যে, ওভারহেড ট্যাঙ্কে লিকুইডের মধ্যে যে এনার্জিটা স্টোরড হয়ে আছে সেটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অর সিম্পলি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য লিকুইড। তাহলে আমাকে যদি বলা হয় যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি অফ এ লিকুইড বলতে তুমি কি বোঝো, তখন আমার আনসারটা হবে সারফেস অফ আর্থের থেকে সার্টেন হাইটের জন্য বা পজিশন অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থের জন্য বা যে কোনো একটা গিভেন রেফারেন্স লেভেলের থেকে একটা সার্টেন পয়েন্ট অ্যাবাভে থাকার জন্য ওই লিকুইড যে অ্যামাউন্ট অফ এনার্জিকে পজেস করে অর কন্টেন করে, সেই এনার্জিরই নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অর সিম্পলি পোটেনশিয়াল এনার্জি। এটা ক্লিয়ার হলো কিনা বলো। তাহলে পরে আমি কি বলবো, ইট ইজ দ্য এনার্জি, আচ্ছা এখানে হচ্ছে বাই ভার্চু অফ ইটস প্রেশার, এটাকে আমি ইটালিক্স করে দিলাম, এখানে লিখবো বাই ভার্চু অফ ইটস হাইট অর পজিশন অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, কেন সারফেস অফ আর্থকে আমরা রেফারেন্স লেভেল বলি। যদি সারফেস অফ আর্থকে রেফারেন্স লেভেল না করে অন্য কোনো রেফারেন্স লেভেল দেওয়া হয়, যে রেফারেন্স লেভেলটাকে আমরা জিরো লেভেল কনসিডার করব, মানে রেফারেন্স লেভেলে থাকলে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, সেই লেভেলের উপরে থাকলে যে অ্যামাউন্ট অফ এনার্জি পজেস করবে লিকুইডটা সেটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির যদি আমাকে এক্সপ্রেশন চাওয়া হয়, এই পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে আমরা ইন জেনারেল সারফেস অফ আর্থকে রেফারেন্স লেভেল কনসিডার করি, কিন্তু
এটাতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাকে সব সময়তে সারফেস অফ দ্য আর্থকেই রেফারেন্স লেভেল কনসিডার করতে হবে। আমি যে কোনো রেফারেন্স লেভেলকে কনসিডার করতে পারি, কিন্তু যে লেভেলটাকে আমি রেফারেন্স লেভেল কনসিডার করব সেই লেভেলে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। এবার আমায় দেখতে হবে আমার চুজেন রেফারেন্স লেভেলের থেকে অবজেক্টের পজিশনটা কোন দিকে, লেভেলের উপরে না লেভেলের নিচে। যদি লেভেলের উপরে থাকে পজিটিভ পোটেনশিয়াল এনার্জি, লেভেলের যদি নিচে থাকে তাহলে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি। এটা তোমাদের আরেকটু ডিটেলে আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ার সময়তে বলে দেব। এবারে আমাদের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা এমজিএইচ। এটা তোমরা জানো অনেকেই, সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আমরা এই ফর্মুলাটা বারবার করে ক্যালকুলেশনে দেখতে পাবো। এমজিএইচ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তার মানে এম মাসের লিকুইড রেফারেন্স লেভেল থেকে এইচ হাইট উপরে আছে, তার জন্য ওর মধ্যে এমজিএইচ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে। তাহলে এই এইচটা কি ডিনোট করছে? এইচটা ডিনোট করছে রেফারেন্স লেভেল থেকে কতটা হাইটে লিকুইড আছে। এমটা কি ডিনোট করছে? ওই লিকুইডের মাস কত। এটা হলো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য লিকুইড। এটা ক্লিয়ার হয়েছে এক্সপ্রেশনটা তোমাদের কাছে? বুঝতে পেরেছো? স্যার এবার তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। তাহলে কি করব? এমজিএইচকে এম দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এমজিএইচকে যদি আমি এম দিয়ে ডিভাইড করে দিই তাহলে পরে কি পড়ে থাকবে? এম এম তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে জিএইচ। তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড হচ্ছে জিএইচ। এবার যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, তাহলে কি করব? আমরা পোটেনশিয়াল এনার্জিকে ভলিউম ভি দিয়ে ডিভাইড করব। এইবারে আগের বারের মতন, আগের বারে আমরা কি করেছিলাম? এই এক্সপ্রেশনে ভলিউমকে ডিনোমিনেটারে নিয়ে গিয়েছিলাম। এবার কি করব? মাসকে ডিনোমিনেটারে নিয়ে যাব। তাহলে মাসকে যদি ডিনোমিনেটারে নিয়ে যাই তাহলে পরে দেখো তো এইরকম একটা এক্সপ্রেশন পাবে কি না। দেখো তো এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে, জিএইচ ডিভাইডেড বাই ভি বাই এম। এটা পাবো তো? হ্যাঁ স্যার। ভি বাই এম মানে কি? ভলিউম পার ইউনিট মাস। ভলিউম পার ইউনিট মাসকে আমরা কি বলি? ডেনসিটি বা ঘনত্ব। তাহলে পরে ভি বাই এম এর জায়গাতে আমরা কি লিখব? সরি, ভলিউম বাই মাস। আচ্ছা একটা কাজ করো, এটাকে এভাবে দেখানোর দরকার নেই, এটা বাদ দাও। এটাকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এটাকে অন্যভাবে করছি। আমি তোমাদের ওটা ওইভাবে দেখালে আবার ঘুরপথে আমাকে সে একই জায়গায় আসতে হবে। ভলিউম পার ইউনিট মাস ডেনসিটি নয়, ভলিউম পার ইউনিট মাস হচ্ছে 1 বাই ডেনসিটি। এটাকে এইভাবে করো, এম বাই ভি সেপারেট করো ইন্টু জিএইচ করো। এম বাই ভিকে তুমি যদি সেপারেট করো ইন্টু জিএইচ করো, এম বাই ভি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, এই মাস পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ডেনসিটি। তাহলে পরে আমাদের এক্সপ্রেশনটা কি আসবে? আমাদের এক্সপ্রেশনটা আসবে এম বাই ভি এর জায়গায় রো পুট করে দাও, রো হয়ে যাবে ডেনসিটি অফ দ্য লিকুইড, তাহলে পরে এটা হয়ে যাবে রো জি এইচ। দেখো এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে লাস্ট এনার্জি। লিকুইডটা ফ্লো করছে, ভেলোসিটি আছে, মোশন থাকা মানে কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে এই কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি কেন একটা অবজেক্টের মধ্যে থাকে? ডিউ টু ইটস মোশন অর ভেলোসিটি। তাহলে পরে আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ ফ্লোয়িং লিকুইড, আমার আনসার হবে ইট ইজ দ্য এনার্জি পজেসড বাই এ লিকুইড ডিউ টু ইটস মোশন অর ভেলোসিটি অর বাই ভার্চু অফ ইটস মোশন অর ভেলোসিটি। এবারে এম মাসের একটা অবজেক্ট যদি ভি ভেলোসিটিতে মুভ করে তাহলে তার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, এই যে এক্সপ্রেশনটা পাবো, এই এক্সপ্রেশনটা কি ডিনোট করছে? এম মাসের লিকুইড ভি ভেলোসিটিতে ফ্লো করছে, তার জন্য এর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার। এবার তোমাকে ক্যালকুলেট কি করতে হবে, কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড। তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস অফ দ্য লিকুইড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে হাফ এম ভি স্কোয়ারকে ডিভাইড করতে হবে এম দিয়ে, তাই তো? তাহলে দেখো তো এরকম একটা এক্সপ্রেশন আসবে, এম এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরে আমার কাছে কি পড়ে থাকবে, হাফ ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস অফ এ লিকুইড ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার লাস্ট, সেটা কি, প্রত্যেকটা কেসে দেখো আমি প্রথমে ক্যালকুলেট করছি পার ইউনিট মাস, তারপর ক্যালকুলেট করছি পার ইউনিট ভলিউম। তাহলে এখানেও তাই করব, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড কি হবে, তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড হবে হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম, ভি হবে। এবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো, প্রথমে এম বাই ভিকে সেপারেট করে নাও, ইন্টু হাফ ভি স্কোয়ার রাখতে পারো, এইটা রাখতে পারো। দেখো এম বাই ভি মানে কি, মাস পার ইউনিট ভলিউম রো, তাহলে পরে এইটা ইজ ইকুয়াল টু হবে রো ইন্টু হাফ ভি স্কোয়ার। রো ইন্টু হাফ ভি স্কোয়ার মানেই হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার। এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক, এটা পড়লে আমাদের লিকুইড পার্ট কমপ্লিট, সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম এটা এনার্জি কনজারভেশন, বা এনার্জি কনজারভেশন না বলে আরও প্রিসাইসলি বললে আমরা এটাকে বলবো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে বার্নৌলিস ইকুয়েশন। এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে নেক্সট ক্লাসে পড়ব। এবার বার্নৌলিস থিওরেম কি বলছে, ধরা যাক একটা আইডিয়াল লিকুইড একটা টিউব বা পাইপের মধ্যে দিয়ে স্টেডিলি ফ্লো করছে, তাহলে ইমিডিয়েট তোমার কোয়েশ্চেন হবে, স্যার আইডিয়াল লিকুইড কাকে বলবো? আইডিয়াল লিকুইড হচ্ছে আমরা আগের দিনকে যে অ্যাজামশনটা করেছিলাম, তার মানে লিকুইডের কোনো ভিসকোসিটি থাকবে না, নন ভিসকাস, আর লিকুইডটাকে আমরা কম্প্রেস করতে পারবো না, ইনকম্প্রেসেবল, যার মানে তার ডেনসিটিটা কনস্ট্যান্ট। এরকম একটা আইডিয়াল লিকুইড যদি একটা টিউব বা পাইপের মধ্যে দিয়ে স্টেডিলি ফ্লো করে, তাহলে এই যে তিনটে এনার্জি আমরা ক্যালকুলেট করলাম, কি কি এনার্জি, প্রেশার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই তিনটে এনার্জির পার ইউনিট ভলিউম বা পার ইউনিট মাসের যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য ফ্লো। আমি আরেকবার রিপিট করছি, যদি একটা আইডিয়াল লিকুইড একটা পাইপ বা টিউবের মধ্যে দিয়ে স্টেডিলি ফ্লো করে, তাহলে ওই তোমার লিকুইডের টোটাল এনার্জি মানে প্রেশার প্লাস পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, এই টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম বা টোটাল এনার্জি পার ইউনিট মাস, এই যে ভ্যালুটা তুমি পাবে সেটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য ফ্লো। এবার এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, ওই টিউবের মধ্যে বাইরে থেকে তুমি কোনো জায়গাতে কোনো পাইপ কানেক্ট করে লিকুইডকে ঢোকাতে পারবে না, তার মানে লিকুইডের কোনো সোর্স থাকবে না টিউবের মধ্যে। আবার এরকম কোনো আউটলেট থাকবে না যেটা তুমি ওপেন করে দিলে ওই টিউবের মধ্যে থেকে লিকুইড ফ্লো করে বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মানে কোনো সিঙ্ক থাকবে না, তার মানে টিউবটা থাকবে ইনট্যাক্ট। স্টেটমেন্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমাকে যদি বার্নৌলিস থিওরেমের স্টেটমেন্টটা লিখতে দেয়, তাহলে আমার স্টেটমেন্টটা হচ্ছে এই স্টেটমেন্টটা। আমরা এটা প্রুফ করব না, জাস্ট আমরা এই স্টেটমেন্টটা জানবো এবং কিছু এক্সপ্রেশন পড়ব।
এই জায়গাটা ভালো করে দেখো, টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে আমরা অলরেডি প্রত্যেকটা এনার্জির পার ইউনিট ভলিউমের এক্সপ্রেশন ক্যালকুলেট করেছি। প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম পি, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম রো জিএইচ, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম হাফ রো ভি স্কোয়ার। তাহলে পি এর সাথে রো জিএইচকে যদি তুমি অ্যাড করো, তার সাথে যদি হাফ রো ভি স্কোয়ার অ্যাড করো, তাহলে তুমি পাবে টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে পরে আমরা যদি এরকম কন্ডিশন নিই যে একটা পার ইউনিট ভলিউম মানেই তো ইউনিট ভলিউমের আইডিয়াল লিকুইড ফ্লো করছে, তাহলে পরে আমরা এটা বলতে পারি যে ইউনিট ভলিউম অফ অ্যান আইডিয়াল লিকুইড যদি একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে বার্নৌলিস থিওরেম ওয়াইজ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রত্যেকটা এক্সপ্রেশনের পার ইউনিট ভলিউমের যে এনার্জি এক্সপ্রেশনটা আমরা পেয়েছি তাদের সামেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এটাই দেখো স্টেটমেন্টে লেখা রয়েছে, বোঝা গেল? স্যার হ্যাঁ স্যার। এই যে ইকুয়েশনটা, এটাই হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনের মেন ফর্ম। এর থেকে আরও কিছু ফর্ম হয়। তাহলে এইটাকে আমরা বার্নৌলিস ইকুয়েশন বলছি। 1 মার্কের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে এই বার্নৌলিস থিওরেম বা বার্নৌলিস ইকুয়েশন কোন প্রিন্সিপালের উপর বেস করে, তখন তোমার আনসারটা হবে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির উপর বেস করে এটা তোমার কাজ করে। এবার যদি তুমি পার ইউনিট ভলিউম না করে আমরা যদি এটা লিখতাম ফর ইউনিট মাস অফ অ্যান আইডিয়াল লিকুইড, তাহলে ইউনিট মাসের জন্য দেখো এক্সপ্রেশন ক্যালকুলেট করা আছে। প্রেশার এনার্জি পার ইউনিট মাস পি বাই রো, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস জিএইচ, কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস হাফ ভি স্কোয়ার। এই তিনটে টার্মকে অ্যাড করে দাও, তাহলে তুমি পাবে পার ইউনিট মাসের রেসপেক্টে বার্নৌলিস থিওরেমের তোমার এক্সপ্রেশন। তাহলে পরে আমাদের এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? আমাদের এই এক্সপ্রেশনটা হবে এইরকম একটা এক্সপ্রেশন। এই জন্য আমি তোমাদের আগে ওই টার্মগুলো বলে দিয়েছি যাতে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। দেখো এই দুটো ইকুয়েশন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইবার এখানে আর একটা কোয়েশ্চেন দেয়। কোয়েশ্চেনটা কিভাবে আসে? প্রেশার হেড, গ্র্যাভিটেশনাল হেড, ভেলোসিটি হেড, এরা এই টার্মগুলোকে বার্নৌলিস থিওরেম থেকে দেখাও, লেখো। তাহলে সেটা কি করে ক্যালকুলেট করব? এই যে সেকেন্ড ইকুয়েশনটা হলো, আমরা যদি এই ইকুয়েশনটাকে ইকুয়েশন বা ফর্ম 1 অফ বার্নৌলিস থিওরেম বলি, আর এটাকে যদি ফর্ম 2 অফ বার্নৌলিস থিওরেম বলি, তাহলে এই 2 এর ইকুয়েশনের বোথ সাইডকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে ডিভাইড করে দাও। তাহলে আমি কি করব? ডিভাইডিং বোথ সাইডস অফ ইকুয়েশন 2 বাই জি, জি দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। আমরা কি পাবো? তুমি যদি জি দিয়ে বোথ সাইডকে ডিভাইড করো, দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে কনস্ট্যান্ট বাই জি, তার মানে সেটা কনস্ট্যান্ট হবে। এবার লেফট হ্যান্ড সাইডে প্রথম টার্মটা কি হবে? পি বাই রো জি, কারণ জি দিয়ে ডিভাইড করছো। সেকেন্ড টার্ম হবে জিএইচ বাই জি, জি জি ক্যান্সেল হয়ে যাবে, এইচ পড়ে থাকবে। থার্ড টার্মটা কি হবে? হাফ ভি স্কোয়ার বাই জি। তাহলে সেটাকে যদি আমরা এবারে লিখি, তাহলে পরে আমাদের এক্সপ্রেশনটা কীরকম দাঁড়াবে? আমাদের এক্সপ্রেশনটা দাঁড়াবে এইরকম। দেখো পি বাই রো জি প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি, হাফ ভি স্কোয়ার বাই জিকে ভি স্কোয়ার বাই টু জি বলেছি। রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট, কেন? কারণ তুমি যে জায়গাতে দাঁড়িয়ে এক্সপেরিমেন্টটা করছো সেই জায়গাতে তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু চেঞ্জ করছে না, তাই জন্য জি এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে তুমি একটা কনস্ট্যান্টকে যদি কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ডিভাইড করো, তাহলে অবভিয়াসলি সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো তিনটে নতুন টার্ম পেলাম। প্রথম টার্মটা কি পেয়েছো?
প্রথম টার্মটা পেয়েছো পি বাই রো জি, তাই তো? এই যে পি বাই রো জি এর নাম হচ্ছে প্রেসার হেড। আচ্ছা, নেক্সট টার্মটা কি পেলে? নেক্সট টার্মটা পেলে হচ্ছে শুধু এইচ, এর নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল হেড। আর লাস্ট টার্ম কি পেলে? ভি স্কোয়ার বাই টু জি, এর নাম হচ্ছে ভেলোসিটি হেড। কথা হচ্ছে এরকম প্রেসার হেড, গ্র্যাভিটেশনাল হেড, ভেলোসিটি হেড বলে কেন? তুমি যদি প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল অ্যানালিসিস করো, দেখবে পি বাই রোজি ডাইমেনশন লেন্থের ডাইমেনশন, হাইট এটা তো লেন্থ, ভি স্কোয়ার বাই টু জি এটারও ডাইমেনশন হচ্ছে লেন্থ। সেই কারণে যেহেতু প্রত্যেকটা টার্মের ডাইমেনশনাল ফর্মুলা লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা দেয়, সেই কারণের জন্য এই টার্মগুলোকে আমরা বলি হচ্ছে প্রেসার হেড, গ্র্যাভিটেশনাল হেড, ভেলোসিটি হেড। তাহলে এদের তিনজনের সামেশান দেখো কনস্ট্যান্ট, তাহলে পরে আমরা বার্নৌলিস থিওরেমের আর একটা স্টেটমেন্টও পাই, সেটা হচ্ছে ইন টার্মস অফ প্রেসার হেড, গ্র্যাভিটেশনাল হেড অ্যান্ড ভেলোসিটি হেড। সেই স্টেটমেন্টটা কি? ইন স্ট্রিমলাইন ফ্লো অফ অ্যান আইডিয়াল লিকুইড, স্ট্রিমলাইন হতে হবে এবং আইডিয়াল হতে হবে, আমি অলরেডি বলে এলাম। সাম অফ মানে যোগফল প্রেসার হেড, গ্র্যাভিটেশনাল হেড অ্যান্ড ভেলোসিটি হেড অ্যাট এনি পয়েন্ট ইনসাইড দ্য লিকুইড ইজ কনস্ট্যান্ট। এই দুটো স্টেটমেন্টের দুটো স্টেটমেন্টই তোমার ট্রু। বার্নৌলিস থিওরেমের অরিজিনাল স্টেটমেন্ট এটা, আমরা প্রেসার হেড, গ্র্যাভিটেশনাল হেড, ভেলোসিটি হেডের টার্মেও লিখতে পারি এটা। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই বার্নৌলিস থিওরেমের কিছু লিমিটেশনস আছে। কি লিমিটেশনস? তুমি প্রথমে কনসিডার করেছো লিকুইডটা নন ভিসকাস, কিন্তু নন ভিসকাস লিকুইড তুমি ইন রিয়েলিটি কোনোদিন পাবে না। প্রত্যেকটা লিকুইডের একটা মিনিমাম হলেও ভিসকোসিটি ভ্যালু আছেই। তার মানে মেকানিক্যাল, আমরা কেন নন ভিসকাস নিয়েছিলাম? যেন মেকানিক্যাল এনার্জি যেন লস না হয়, কারণ ভিসকাস বা ভিসকোসিটি থাকলেই ফ্রিকশান থাকবে, ফ্রিকশান থাকলেই এনার্জি লস হবে। কিন্তু রিয়েলিটিতে যেহেতু তুমি নন ভিসকাস লিকুইড পাবে না, যেটা ইম্পসিবল, সেই কারণের জন্য পার্ট অফ মেকানিক্যাল এনার্জি সবসময়তে লস্ট হবে ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ লিকুইড ফ্রিকশান, যেটা কিন্তু আমরা দেখো এই কোনো ইকুয়েশানে কনসিডার করিনি। এটা একটা লিমিটেশান। সেকেন্ড লিমিটেশান হচ্ছে আমরা যখন ইকুয়েশন অফ কন্টিনিউটি করলাম, সেখানে আমরা ধরে নিয়েছিলাম ফ্লো অফ লিকুইড, রেট অফ ফ্লো অফ লিকুইডটা কনস্ট্যান্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনকারেক্ট। কেন? কারণ তোমাদের ভিসকোসিটির প্রথম ক্লাসে আমি বলেছিলাম, যখন একটা লিকুইড পাইপের মধ্যে দিয়ে, টিউবের মধ্যে দিয়ে যাবে, তখন লিকুইডের যে লেয়ারটা সলিডের সাথে কন্ট্যাক্টে থাকবে, সেই লেয়ারের কোনো ভেলোসিটি থাকবে না, এবং সেই তোমার সলিড তোমার সারফেসটা থেকে আমরা যত দূরের দিকে যাব, তত লেয়ার থেকে লেয়ারে ভেলোসিটি বাড়ে। সেই কারণের জন্য দেখা যায় যখন একটা টিউবের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে, টিউবের সেন্টারটা টিউবের যে কোনো ওয়ালের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে বলে লিকুইড সেন্টার দিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটিতে ফ্লো করে। যত তুমি ওয়ালের দিকে চলে যাবে তত ভেলোসিটি ডিক্রিজ করে যাবে। তার মানে আমরা ভেলোসিটি কনস্ট্যান্ট কথাটা বলতে পারি না, কিন্তু এটা আমরা কনসিডার করেছি। তাই জন্য ইন রিয়েলিটিতে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি নিতে হয়, যেটা আমরা এখানে কনসিডার করিনি। এবারে যেহেতু ভিসকোসিটি আছে, তার মানে কি লস অফ এনার্জি থাকবে। এই যে কাইনেটিক এনার্জি অফ দ্য লিকুইড, এর কিছুটা লস্ট হয়ে হিট এনার্জিতে কনভার্টেড হয়, এবং সেটা কমপ্লিটলি লস্ট হয়, যেটাকে তুমি কোনো দিন কোনো ইউজফুলভাবে
ইউজ করতে পারবে না, কোনো ইউজফুল টার্মে নিয়ে যেতে পারবে না, ওটা লস্ট। তাহলে আমরা যেটা বারবার করে বলছি দেয়ার ইজ নো লস অফ লিকুইড এনার্জি ডিউরিং দ্য মোশন, সেটা কিন্তু ট্রু নয়। তাহলে এইগুলো হচ্ছে লিমিটেশনস অফ বার্নৌলিস থিওরেম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বার্নৌলিস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন আছে। তোমরা পারফিউম ইউজ করো বা তোমার ইয়েতে কি বলে ঘরে রুম ফ্রেশনার ইউজ করো, সেখানে দেখবে আমরা একটা স্প্রিংয়ের মতন একটা তোমার উপরে টপ থাকে, যেটাকে প্রেস করলে নজলটা দিয়ে স্প্রে তোমার মানে স্প্রে হয় একটা লিকুইড, যেটাকে তুমি ইন জেনারেল বলতে পারো স্প্রেয়ার অর অ্যাটোমাইজার। জিনিসটা কীরকম দেখো, তার ছবিটা অনেকটা এইরকম দেখতে, তাই না? এরম টাইপের জিনিসটা না? হ্যাঁ স্যার। আগে এখন তো তোমার এই সমস্ত হিট বলো বেগন স্প্রে বলো এগুলো বেরিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন তো এগুলো ছিল না, টিউব ক্যানের মতন। তখন ঠিক এই রকম দেখতে আমাদের কন্টেনার পাওয়া যেত, যার মধ্যে বেগনের লিকুইড ওর মধ্যে দিয়ে স্প্রে করতে হতো এরকমভাবে পিস্টন দিয়ে সিলিন্ডারের মধ্যে। এই স্প্রেয়ার বা অ্যাটোমাইজার দেখবে যারা বাগানে গাছে জল দেয় এই ধরনের জিনিস ইউজ করে ওয়াটারকে স্প্রে করার জন্য। পেন্ট করার সময় স্প্রে করা হয়। তাহলে তোমার পেস্টিসাইড বলা উচিত নয়, তো তোমার ইনসেকটিসাইড স্প্রে করার জন্য আমরা স্প্রেয়ার বা অ্যাটোমাইজার ইউজ করি। এটা বার্নৌলিস থিওরেমের উপর বেস করে। ব্যাপারটা কীরকম, এই যে পি লেখা রয়েছে, এই পিটা হচ্ছে একটা পিস্টন যেটা এই সিলিন্ডারের মধ্যে দিয়ে মুভ করতে পারে। যখন তুমি পিস্টনটাকে ভিতরের দিকে পুশ করছো, তখন সিলিন্ডারের ভিতরে যে এয়ার আছে সেই এয়ারটাকে তুমি ভেরি হাই স্পিডে এই টিউবের উপর দিয়ে ফ্লো করাচ্ছ। যে টিউবটা একটা লিকুইডের মধ্যে যেটা তুমি স্প্রে করবে সেই লিকুইডের মধ্যে এই টিউবটা ডিপ করানো রয়েছে। যেই মোমেন্টে তুমি হাই স্পিডে এই এয়ারকে টিউবের উপর দিয়ে পাস করাবে, এই রিজিয়ানে প্রেশারের ভ্যালুটা কমে যাবে, লো প্রেশার রিজিয়ান তৈরি হবে। যেই মোমেন্টে লো প্রেশার রিজিয়ান তৈরি হবে, এই জায়গাটাকে ফিল আপ করার জন্য লিকুইড এই টিউবের মধ্যে দিয়ে উপরের দিকে উঠে আসবে এবং ওই এয়ারের সাথে মিক্স হয়ে ব্লোন অফ হবে ইন ভেরি স্মল ড্রপলেটস উইথ দ্যাট এক্সপেলড এয়ার। বোঝা গেল কিনা বলো? দেখেছো, তোমরা যদি প্ল্যাটফর্মে দাঁড়াও, প্ল্যাটফর্মে দেখবে যখন কোনো থ্রু ট্রেন পাস করে তখন দেখবে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে থ্রু ট্রেন পাস করবে প্ল্যাটফর্ম থেকে, একটা সেফ ডিস্টেন্সে সরে যান। বা যারা মেট্রো করে যাতায়াত করো দেখেছো, মেট্রোর মধ্যে একটা প্ল্যাটফর্মের এজের ঠিক খানিকটা আগে একটা ইয়েলো কালারের বর্ডার দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ। ওই বর্ডারকে কখনো ক্রস করে দাঁড়াতে বারণ করে, কেন বলো তো? কারণ যখন ট্রেন পাস করছে তোমার সামনে দিয়ে হাই স্পিডে, তখন ট্রেন কি করছে, তোমার সামনের এয়ার কালামটাকে নিজের সাথে হাই স্পিডে মুভ করিয়ে দিচ্ছে। তাহলে তোমার সামনের মানে ইন ফ্রন্ট অফ ইউ তোমার এয়ারের যে কালামটা আছে সেই কালামটা ভেরি হাই স্পিডে পাস করে যাওয়ার জন্য তোমার বডির সামনের দিকে একটা লো প্রেশার রিজিয়ান তৈরি হচ্ছে, আর তোমার বডির পিছনে রয়ে গেছে হাই প্রেশার রিজিয়ান। এবার আমাদের ইউনিভার্সের একটা বেসিক কন্ডিশন হচ্ছে, যখনই একটা কোনো কিছু ইনইকুয়ালিটি তৈরি হবে, সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য সেটাকে ফিল আপ করার চেষ্টা করা হবে। তাহলে এখানে কি হবে, তোমার বডির ফ্রন্টে যে লো প্রেশার রিজিয়ান তৈরি হলো সেটা তোমার ব্যাকের হাই প্রেশার রিজিয়ানের এয়ার তখন ফ্লো করে এসে ওই লো প্রেশার রিজিয়ানের প্রেশারটাকে আবার ইনক্রিজ করাতে চাইবে। তাহলে তোমার উপর মানে বিহাইন্ড দ্য ব্যাক তোমাকে ফরওয়ার্ড ডাইরেকশানে একটা পুশ পড়বে। যদি একদম এজে দাঁড়িয়ে থাকো তাহলে এই পুশটা অনেক সময় এত বেশি হয় যে ছিটকে গিয়ে মানুষ একদম ট্রেনের উপরে পড়ে, তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু অবধারিত। এই জন্য এটা বলে। বুঝতে পেরেছো? এটা কিন্তু বার্নৌলিস থিওরেমের একটা ইয়ে।
আরেকটা অ্যাপ্লিকেশন তোমাদের বলি, সেটা কি, গ্রামের দিকে যাদের বাড়ি, এটা তোমরা অনেকেই জানো, প্রচণ্ড ঝড় হলে বাড়ির ছাদ উড়ে যায়, তাই না? দেখেছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ। কেন হয়? যখন হাই স্পিড উইন্ড ফ্লো করে এরকম রুফের উপর দিয়ে, তখন কি হচ্ছে, রুফের মানে আউটসাইড অফ দ্য রুফ আর অ্যাবাভ দ্য রুফ একটা লো প্রেশার রিজিয়ান তৈরি হচ্ছে। বাড়ির ভিতরে অ্যাটমসফিয়ারিক প্রেসারে এয়ার রয়েছে, তাহলে এই হাই স্পিড উইন্ডের জন্য এই যে তুমি রুফটা দেখছো তার অ্যাবাভ দ্য রুফ একটা লো প্রেশার রিজিয়ান তৈরি হয়, যেখানে প্রেসারের ভ্যালু রুমের ভিতরে থাকা অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে অনেকটা কম। তাহলে এই যে প্রেসার ডিফারেন্স তৈরি হয়, তার জন্য এই এয়ারটা রুফকে আপওয়ার্ড ডাইরেকশানে পুশ করে। যদি সেই রকম প্রেসার ডিফারেন্স তৈরি হয় যে মানে ম্যাসিভ স্পিডে উইন্ড ব্লো হচ্ছে, তাহলে অ্যাবাভ দ্য রুফ একটা ভেরি লো প্রেসার রিজিয়ান তৈরি হয়, এবং আউটসাইড প্রেসার আর ইনসাইড দ্য হাউস প্রেসার এই দুটোর মধ্যে একটা লার্জ ডিফারেন্স তৈরি হয়। এই লার্জ ডিফারেন্সের জন্য এই টোটাল রুফের উপর ইনওয়ার্ড টু আউটওয়ার্ড একটা এক্সট্রিমলি লার্জ ফোর্স কাজ করে, যার জন্যই এই রুফটা ব্লোন অফ হয়। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা ডে টু ডে লাইফে যে জিনিসগুলো দেখি, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি বার্নৌলিস থিওরেমের উপর বেস করে। আর একটা তোমাদের এক্সাম্পল বলে দিলে পরে আমাদের এটা কমপ্লিট। এটাকে বলা হয় এরোফয়েল লিফট। এটাও বার্নৌলিস থিওরেমের উপর বেস করে। এরোফয়েল প্লেন বা এয়ারক্রাফটের উইংয়ের তুমি যদি সাইড থেকে দেখো এই রকম দেখতে শেপ হয়, সাইড থেকে দেখলে উইংটা এরকম দেখতে লাগে, দেখবে এই শেপটাকে বলা হয় এরোফয়েল। এবারে যখন প্লেন রানওয়ে থেকে টেক অফ করে, তখন বার্নৌলিস থিওরেমকে ইউজ করা হয় লিফট করার জন্য। কীরকম হয়, যখন প্লেনটা রানওয়ের উপর দিয়ে হাই স্পিডে মুভ করতে শুরু করে, এই রকম স্পেসিফিক শেপের জন্য কি হয়, এই এরোফয়েলের উপরে আর নিচে এই দুটো জায়গাতে তোমার একটা, দুটো জায়গা বলা উচিত নয়, এরোফয়েলের উপরে এই শেপের জন্য এয়ার লেয়ারটা প্রচণ্ড ফাস্ট রেটে পাস করতে থাকে। তার মানে এই এরোফয়েলের উপরে তুমি যদি এয়ার লেয়ারের ভেলোসিটিকে মেজার করো, আর এরোফয়েলের নিচটা যেহেতু ফ্ল্যাট, তাই জন্য তুমি এখানে যদি এয়ার লেয়ারের ভেলোসিটি মেজার করো, দুটো ভেলোসিটির মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, অনেকটা ভেলোসিটির ডিফারেন্স থাকে। এই ভেলোসিটি ডিফারেন্সের জন্য আমরা কি জানি, যখনই হাই স্পিডে এয়ার ফ্লো করবে লো প্রেশার রিজিয়ান তৈরি হবে। তাহলে এরোফয়েলের উপরের পার্টে লো প্রেশার রিজিয়ান তৈরি হচ্ছে, এরোফয়েলের নিচে ভেলোসিটি লো হওয়ার জন্য হাই প্রেশার রিজিয়ান তৈরি হচ্ছে। তাহলে প্রেশার ডিফারেন্স হচ্ছে, তাহলে এই এরোফয়েলের উপরে আপওয়ার্ড ডাইরেকশানে একটা ফোর্স অ্যাক্ট করে, যেটাকে বলা হয় লিফট অর ডায়নামিক লিফট। এই লিফটটাকে ইউজ করে, এই ডায়নামিক লিফটটাকে ইউজ করে উইংয়ের উপরে যখন এয়ারক্রাফট তোমার আলটিমেটলি টেক অফ করে। তবে মনে রাখবে, এখানে কিন্তু শুধুমাত্র এই এরোফয়েলের শেপের এই ডায়নামিক লিফটের জন্যই প্লেন টেক অফ করতে পারে না, এখানে আরও কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলোকে ইউজ করে আলটিমেটলি চেঞ্জ অফ মোমেন্টাম দিয়ে একটা অ্যাডিশনাল আপওয়ার্ড ফোর্স তৈরি করা হয়, যেটা দিয়ে প্লেনটা টেক অফ করতে পারে। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস থিওরেম। এইটা তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইউনিট 5-এর লিকুইড পার্টটা ডান। আমরা নেক্সট ক্লাসে, আমি কালকে তোমাদের ক্লাসটা নিতে পারবো না, আমি তোমাদের ক্লাস আবার নেব হচ্ছে আগামী ওয়েডনেসডেতে, ঠিক আছে? স্যার একটু প্রজেক্টের ব্যাপারে কথা আছে স্যার। বলো। স্যার আপনি বললেন না নেক্সট ক্লাসে জানাবেন। প্রজেক্ট না, প্র্যাকটিক্যাল বলেছিলাম। এই প্র্যাকটিক্যালটা হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার প্র্যাকটিক্যালটা আমার প্র্যাকটিক্যাল। কথা হয়নি, আমি সোমবার দিন গিয়ে কথা বলে তোমাদের বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি।